ওপার বাংলার কিছু মৌলবাদ নেতা এবং রাজনৈতিক নেতৃত্বরা তারা খুবই চিন্তায় ছিল ভারত নাকি তাদের চট্টগ্রামকে ছিনিয়ে নেবে। যদিও এই ধরনের কোনো বক্তব্য, এই ধরনের অপরিণত বক্তব্য ভারত কোনোদিনই বলবে না। যদি ভারতের সত্যিই কখনো প্রয়োজন পড়ে তাহলে ছিনিয়ে নেওয়ার পর ভারত বলবে যে ছিনিয়ে নিলাম। কিন্তু হঠাৎ করেই ওপার বাংলার বিশেষ করে বিএনপির কিছু নেতৃত্ব তারা বলতে শুরু করে যে ভারতবর্ষ নাকি তাদের চট্টগ্রাম দখল করে নেবে। আসলে ভারতবর্ষকে চট্টগ্রাম দখল করার কোনো প্রয়োজন পড়বে না। আপনাদের আমি বিগত কয়েকদিন ধরে বলেছি এবং আজকে যে তথ্য আপনাদের দেব, যে বাংলাদেশের চট্টগ্রাম প্রয়োজনে দখল করে নিতে পারে কিন্তু আরাকান বাহিনী। 40,000 আরাকান বাহিনী, যারা এই মুহূর্তে বার্মা, যার আধুনিক নাম মায়ানমার, সেই মায়ানমারের জুন্টা সরকার বা জান্তা সরকারের সঙ্গে যারা বিদ্রোহ ঘোষণা করেছে এবং মায়ানমারের একটা বিস্তীর্ণ অঞ্চল যে আর্মি দখল করে নিয়েছে, সেই আর্মি আপনারা জানেন আরাকান প্রদেশ অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রাম সীমান্ত এবং মায়ানমারের যে সীমান্ত রয়েছে তার আড়াআড়ি ভাবে রয়েছে নাফ নদী, এবং নাফ নদীর পাশেই মায়ানমারের যে সীমান্ত তাকে, সেই অঞ্চলটিকে রাইখান প্রদেশ বলা হয়। এই রাইখান প্রদেশের আপনারা জানেন যেটি এতদিন পর্যন্ত জুন্টা সরকার বা জান্তা সরকারের ছিল, সেই জান্তা সরকারের কাছ থেকে দীর্ঘদিন লড়াই করার পর সেই রাইখান প্রদেশের 80 থেকে 90% পুরোপুরি দখল করে নিয়েছে আরাকান আর্মি। এবং অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অঞ্চল মংডু, শেষ চেকপোস্ট ছিল মায়ানমার সিকিউরিটির হাতে, গভর্নমেন্টের হাতে, সেটি পর্যন্ত আরাকান আর্মি দখল করে নিয়েছে। অর্থাৎ যদি আপনারা খেয়াল করে দেখেন, এবং আপনারা দেখতেও পাচ্ছেন সেই ভিডিও আজকে আপনাদের জন্য আমি সংগ্রহ করেছি, যে আরাকান বাহিনী তারা কতটা ক্ষিপ্র। বাংলাদেশকে যে কোনো সময় নাস্তা নামুদ খাওয়াতে পারে এই আরাকান বাহিনী। কেন কথা বলছি আপনারা ভেবে দেখুন, যে মায়ানমার কিন্তু বাংলাদেশের থেকে সামরিকভাবে শক্তিশালী একটি দেশ, তার প্রমাণ আপনাদের সামনে দিয়েছিলাম। তার কারণ আন্তর্জাতিক সংবাদপত্রে যে প্রকাশিত হয়েছে, বাংলাদেশের থেকে সামরিকভাবে 2 স্থান ওপরে রয়েছে মায়ানমার। সেই মায়ানমার সরকারের যত শক্তি রয়েছে সেই শক্তি প্রয়োগ করেও কিন্তু আরাকান আর্মিকে হারাতে পারেনি। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে আরাকান আর্মি 40,000 সৈন্য তারা কতটা শক্তিশালী, তারা কতটা ইকুইপড, যে একটা গোটা দেশ সর্বশক্তি দিয়ে চীনের সহযোগিতা নিয়েও ঝাঁপিয়ে পড়েও কিন্তু কোনো রকম তাদের হারাতে পারেনি। এমনকি বাংলাদেশের বর্ডারের যে গোটা রাইখান প্রদেশ রয়েছে নাফ নদীর ঠিক পাশে, সেই অঞ্চলটি পরিষ্কার চলে এসেছে আরাকান বাহিনীর হাতে। অর্থাৎ নাফ নদীটা অতিক্রম করলেই ওপার বাংলার চট্টগ্রাম। এবং আপনারা জানেন চট্টগ্রামের টেকনাফ থেকে সেন্ট মার্টিন, এখানে কিন্তু জলপথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অংশ। এবং এই কারণেই শেখ হাসিনার সঙ্গে বিরোধিতা শুরু হয়েছিল জো বাইডেনের প্রশাসন বারবার শেখ হাসিনার কাছে দাবি করেছিলেন যে সেন্ট মার্টিন এই দ্বীপটি যদি আমাদের দিয়ে দাও, বা এইখানে যদি আমাদের সেনাকে মোতায়েন করার সুযোগ তোমরা দিয়ে দাও, তাহলে নিশ্চিন্তে শেখ হাসিনার সরকার বাংলাদেশে শাসন করতে পারবে, তার গ্যারেন্টি আমেরিকা দিয়েছিল। কিন্তু শেখ হাসিনার সরকার কোনোভাবে সেটা মেনে নেয়নি এবং ভারতেরও চাপ ছিল। তার কারণ ভারতের থেকে খুব কাছে বিদেশি একটা শক্তি যদি এইভাবে নাক গলাতে শুরু করে, যেটা ভারতের আভ্যন্তরীণ বিষয়ে কতটা থ্রেট একটু ভেবে দেখবেন। সেই কারণেই কিন্তু শেখ হাসিনা ওই সেন্ট মার্টিন ব্রিজটাকে কোনোভাবে আমেরিকার হাতে তুলে দেওয়ার কোনো প্রস্তাবে সায় দেননি। আর সেই কারণেই অনেকেই মনে করেন আমেরিকা শেখ হাসিনাকে উল্টো পথে সরিয়ে দিয়েছিল এবং তাদের পছন্দ মতো মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় নিয়ে এসেছিল। এই রকম যখন একটা পরিস্থিতি, আন্তর্জাতিক যখন একটা পরিস্থিতি, তখন বাংলাদেশ নিজেদের চালে কিন্তু নিজেরা ডুবলো। কেন বলুন তো? কারণ আপনারা ছবি দেখেও বুঝতে পারছেন যে আরাকান আর্মি তারা যথেষ্টই শক্তিশালী না হলে কি একটা গোটা প্রশাসন সর্বশক্তি প্রয়োগ করেও একটা বাহিনীকে যখন হারাতে পারছে না, তাহলে তারা কতটা শক্তিশালী একবার ভেবে দেখতে পারেন। এবং সেই শক্তিশালী একটা আরাকান আর্মি, সেই অর্থে যাদের কোনো বাধ্যবাধকতা নেই, তারা যে কোনো মুহূর্তে নাফ নদী ক্রস করে একেবারে বাংলাদেশের চট্টগ্রামে যদি ঢুকে পড়ে, এবং অনেক ক্ষেত্রে ঢুকে পড়েছে বলেও খবর আসছে, সেটা অফিসিয়াল না বলে আপনাদের আমি বলছি না, কিন্তু অনেক ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে তারা ঢুকে পড়ছে। কাজে বাংলাদেশের জন্য একটা বিরাট বড় থ্রেট। এর থেকেও বড় থ্রেট কি জানেন? সেটা হচ্ছে কিভাবে বাংলাদেশ নিজের পায়ে কুড়ুল মেরেছে, যে বাংলাদেশকে শায়েস্তা করার জন্য ভারতের কোনো প্রয়োজন নেই।
বার্মার একটা বিক্ষুব্ধ দল আরাকান বাহিনী যথেষ্ট বাংলাদেশকে সবক শেখানোর জন্য। কেন এ কথা বলছি? আপনারা জানেন যে রোহিঙ্গা সমস্যা সেটা বাংলাদেশকে কেন্দ্র করে মায়ানমার, নেপাল, ভুটান, ভারতবর্ষ এই সব দিকে কিন্তু বিস্তৃত। আর রোহিঙ্গারা তারা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। এই রোহিঙ্গাদের যেমন ভারতবর্ষ সহ্য করতে পারে না, হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কিছু রাজনৈতিকবিদ তারা সহ্য করে নেন নিজেদের ভোট বাক্স হিসেবে দেখার জন্য, কিন্তু মায়ানমার বলুন কিংবা ভারতবর্ষ বলুন এই রোহিঙ্গাদের কেউই সহ্য করতে পারে না। এবং সেই রোহিঙ্গারা তাদের একটা বিরাট অংশ মায়ানমারে থাকতো। আপনারা এমনিতেই জানেন যে মায়ানমার সেখানে সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ, এবং আপনারা জানেন যে বাংলাদেশে কিভাবে বৌদ্ধদের ওপর অত্যাচার হয়, হিন্দুদের মতো করেই বৌদ্ধ এবং খ্রিস্টানদের ওপর যে অত্যাচার হয় সেটা মায়ানমারের এই আরাকান আর্মি থেকে জান্তা সরকার তারা কেউই ভালোভাবে নিতেন না। এবং সেই কারণে রোহিঙ্গাদের ওপর তারা বেল্ট ট্রিটমেন্ট দিতেন। অর্থাৎ রোহিঙ্গাদের জান্তা সরকারও পছন্দ করে না, আরাকান আর্মি তারাও পছন্দ করে না। কিন্তু এই কয়েকদিন আগে আরাকান আর্মির সঙ্গে যে যুদ্ধ হয়ে গেল জান্তা সরকারের, সেখানে কিছুটা বাধ্য হয়ে এই জান্তা সরকার রোহিঙ্গাদের সঙ্গে হাতে হাত মিলিয়েছিল। কিভাবে? না, রোহিঙ্গাদের তিনটে ফোর্স রয়েছে, একটা হচ্ছে রোহিঙ্গা আর্মি, একটা হচ্ছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা, আর একটা হচ্ছে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন। এই তিনটি তাদের আর্মি বা ফোর্স রয়েছে। ভাবুন, রোহিঙ্গারাও কিন্তু সংগঠিত, তাদেরও তিনটে ফোর্স রয়েছে, একটা আরাকান রোহিঙ্গা আর্মি, একটা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, আর একটা রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন। এরা তিন আর্মি মিলে তারা জান্তা সরকারকে সমর্থন দিয়েছিল। যদিও একসময় জান্তা সরকার রোহিঙ্গাদের তীব্র বিরোধী ছিল, কিন্তু তা সত্ত্বেও আরাকান আর্মির বিপদ বুঝতে পেরে জান্তা সরকার এই রোহিঙ্গাদের সঙ্গে হাত মিলিয়েছিল এবং একসঙ্গে তারা যুদ্ধ করেছিল আরাকান আর্মির সঙ্গে, যদিও তারা এঁটে উঠতে পারেনি। বাংলাদেশ লাগোয়া রাইখান যে প্রদেশ রয়েছে মায়ানমারে, সেখানে লাস্ট চেকপোস্ট সরকারের হাতে যেটা ছিল মংডু, সেটা পর্যন্ত দখল হয়ে গিয়েছে। এমনকি বিস্তীর্ণ 300 প্রায় 300 কিলোমিটার সেটা আরাকান আর্মির হাতে চলে গিয়েছে। এবং এই আরাকান আর্মি তারা তীব্র রোহিঙ্গা বিরোধী। তাহলে এবার ভাবুন বাংলাদেশের বিপদটা কোথায়? বিপদটা হচ্ছে এই যে মায়ানমারে এত রোহিঙ্গাদের বসবাস, তারা এবার কোথায় যাবে একটু ভেবে দেখুন। তার কারণ, একে তো তারা জান্তা সরকারের সঙ্গে হাত মিলিয়ে আরাকানদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, তাদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছে। আর প্রথম দিন থেকেই রোহিঙ্গাদের একেবারেই সহ্য করতে পারে না আরাকান আর্মি। তাহলে যেহেতু ক্ষমতাটা এবার আরাকান আর্মির হাতে, তাই তারা বেছে বেছে যেখানেই রোহিঙ্গা দেখছে সেখানে কিন্তু মেরে ওই নাফ নদীতে ভাসিয়ে দিচ্ছে। এই রকম অবস্থায় বাংলাদেশ অত্যন্ত চিন্তায় রয়েছে যে যে সমস্ত এখনো পর্যন্ত রোহিঙ্গারা মায়ানমারে বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে, তাদের একটা ঢল নামবে। তারা নাফ নদী পেরিয়ে চোখে ধুলো দিয়ে ওই আরাকান আর্মির বিভিন্নভাবে তারা চেষ্টা করবে বাংলাদেশে ঢুকে যেতে। ইতিমধ্যেই ইতিমধ্যেই 6 লক্ষ রোহিঙ্গারা তারা মায়ানমার থেকে বাংলাদেশে ঢুকে গিয়েছে। এবং আপনাদের জানাতে চাইবো যে শেখ হাসিনা সরকারের সময় একটা সমঝোতা হয়েছিল জান্তা সরকারের সঙ্গে মায়ানমারের। কি সেই সমঝোতা? না, রোহিঙ্গা প্রত্যাবর্তন। বাংলাদেশে যে সমস্ত রোহিঙ্গারা ঢুকে গিয়েছে তাদেরকে নাকি ফিরিয়ে নেবে মায়ানমার সরকার, সেই নিয়ে একটা চুক্তি হয়েছিল। কিন্তু এই যে সামরিক একটা টালমাটাল হয়ে গেল, তারপর আবার মুসলিম রোহিঙ্গারা তারা যুদ্ধ করেছে এই আরাকান বাহিনীর সঙ্গে, তাহলে আরাকান বাহিনী তো ছেড়ে দেবে না। তারা খুঁজছে যে কোথায় রোহিঙ্গারা রয়েছে। আর রোহিঙ্গারা এই ভয়ে ইতিমধ্যেই 6 লক্ষ রোহিঙ্গারা তারা আগেই বাংলাদেশে অনুপ্রবেশ ঘটিয়েছিল। এখনো শোনা যাচ্ছে নাকি 3-4 লক্ষ এইরকম রোহিঙ্গারা এখনো মায়ানমারে রয়ে গিয়েছে, যারা পালাবার পথ খুঁজছে বাংলাদেশে। আর বাংলাদেশ এই মুহূর্তে ভয়ে রয়েছে তাদের নিজেদের লোকেদের সঠিকভাবে খাবার দিতে যারা সক্ষম নয়, যারা ভারতের ওপর ডিপেন্ডেন্ট। আপনাদের কিছুদিন আগেই বলেছিলাম কত 90,000 কুইন্টাল না কত চাল ইতিমধ্যে তারা আমদানি করেছে। যতই তারা হুঁশিয়ারি দিক যে বাড়ির ছাদে তারা পেঁপে গাছ বসাবে, বাড়ির উঠোনে তারা পেঁয়াজ বসাবে, সেটা তো হবার নয়। সেটা মৌলবাদীরা তাদের মৌলবাদী চিন্তা থেকে বলছে। কার্যত তাদেরকে ভারতের উপর ডিপেন্ড করতেই হবে। এমনিতেই মোহাম্মদ ইউনূসের সরকার, তিনিও আবার মৌলবাদীদের এই যুক্তিতে ধোঁয়া দিয়ে তিনি আবার চেষ্টা করেছিলেন যে ভারতের বাইরে অন্য কোনো দেশ থেকে এই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো আমদানি করা যায় কিনা। কিন্তু সেটা করতে গিয়ে তিনি দেখেছেন, রাশিয়া জার্মানি থেকে সংগ্রহ করতে গিয়ে দেখেছেন যে ভারত যে টাকায় তাদের সাপ্লাই করে তার থেকে 2-3 গুণ দামে তাদেরকে কিনতে হবে।
এমনিতেই একটা ভিখারি দেশ, তাদের আবার 2-3 গুণ দামে যদি অন্য কোনো দেশ থেকে এই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হয়, তাহলে কি অবস্থা হতে পারে কল্পনা করে দেখুন। এই অবস্থায় যে দেশ নিজেদের দেশবাসীদের জন্য প্রয়োজনীয় খাবার নিজেদের দেশে তৈরি করতে পারে না, ভাবুন বাংলাদেশের মতো একটা দেশ, তাদের সামরিক ক্ষমতা আমি ছেড়ে দিলাম, তাদের মহাকাশ গবেষণা আমি ছেড়ে দিলাম, তাদের সায়েন্সের আমি উন্নতি ছেড়ে দিলাম, এমনকি কৃষি ক্ষেত্রে তারা এতটা পিছিয়ে রয়েছে যে তারা আত্মনির্ভর নয়। খাবারের জন্য বেসিক যেটা নিডস, চাল এবং গম, সেটা পর্যন্ত তাদের দেশে যতটা দরকার ততটা পরিমাণে তারা উৎপাদনই করতে পারে না। এই রকম একটা পরনির্ভরশীল দেশ তারা ভারতের মতো শক্তিশালী দেশের সঙ্গে, যারা নিজেদের ওপর আত্মনির্ভর স্বয়ং সম্পূর্ণ, তাদের সঙ্গে নাকি পাঙ্গা নিতে গেছে। নিজেদের দেশের লোকেরা যেখানে খেতে পারে না, সেখানে এই 5-6 লক্ষ যদি রোহিঙ্গারা ইতিমধ্যে ঢুকে গিয়েছে, আরো যে রোহিঙ্গারা তারা বর্ডারে অপেক্ষা করছে যে কিভাবে আরাকান আর্মির চোখে ধুলো দিয়ে তারা বাংলাদেশে ঢুকে যেতে পারে, এই রকম যখন একটা পরিস্থিতি, তাহলে বাংলাদেশের বুঝতে পারছেন কি অবস্থা হতে পারে। যে বাংলাদেশিরা সংখ্যার ওপর গুরুত্ব দেয়, মুসলিম সেই দেশে মুসলিমের সংখ্যা বাড়ুক, হিন্দুদের সংখ্যা কমুক, এইটা যারা চান, তাহলে তারা ওয়েলকাম জানাক। আমি তো বলবো যে এই মৌলানারা যারা গরম গরম ভাষণ দেন, তাদের তো এবার রাস্তায় নামা উচিত যে রোহিঙ্গাদের আমাদের দেশে জায়গা দিতে হবে। এই ধরনের বক্তব্য কেন তারা বলছেন না? রোহিঙ্গারা তো মুসলমান, তাহলে নিজেদের ভাইদের কেন তারা দূরে ঠেলে রাখবেন? পৃথিবীর যেখানে যত রোহিঙ্গারা রয়েছে আপনারা আমন্ত্রণ জানান, বলুন সমস্ত রোহিঙ্গা যারা মুসলমান আমরা আমন্ত্রণ জানাচ্ছি, তাদেরকে ভিসা দিচ্ছি। এই যে আপনাদের মোহাম্মদ ইউনুস, তিনি বলেছেন পাকিস্তানিদের ভিসা দেবেন, ভারতের ভিসার ওপর তিনি কঠোর মনোভাব দেখিয়েছেন। তাহলে বলুন আপনাদের মোহাম্মদ ইউনুস প্রশাসনকে যে রোহিঙ্গাদের বাংলাদেশে জায়গা করে দেওয়ার জন্য যেন সহানুভূতিশীল তারা হয়। আপনাদেরই ভাই, আপনারা মনে করছেন, তার কারণ আপনারা বিশ্বাস করেন, আপনাদের এটাই উদ্দেশ্য এমন একটা দিন আসবে যেখানে প্রায় 99% আপনাদের দেশে মুসলিম হয়ে যাবে। তাহলে সেই কাজটা তো অনেক ত্বরান্বিত হবে যদি সমস্ত দেশের রোহিঙ্গাদের আপনারা জায়গা দিতে পারেন। তাহলে বলুন, যে সমস্ত ওয়াজ আপনারা করেন, ওয়াজ থেকে আপনারা বলুন রোহিঙ্গা মুসলমানদের জায়গা দেবার জন্য আপনাদের সরকারকে চাপ দিন। যাই হোক, কি আর বলবেন বলুন। যারা নিজেরা সোজা করে দাঁড়াতে পারে না, যারা আত্মনির্ভরশীল নয়, তারা নাকি ভারতের দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা করছে। আপনাদের কাছে এই তথ্যগুলো এই কারণেই আনার আমি চেষ্টা করি, তার কারণ ভারতের বা পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমে খুব কম জায়গায় এই ধরনের বিবৃতি আপনারা শুনতে পারবেন, কিন্তু জানাটা আমাদের অত্যন্ত প্রয়োজন যে কি পরিস্থিতি। তবে হ্যাঁ, এটা যে শুধুমাত্রই বাংলাদেশের জন্য থ্রেট এমনটা কিন্তু নয়। অন্যদিকে আরো একটা তথ্য আপনাদের দিতে চাইবো, এই যে রোহিঙ্গাদের ঢল নামার একটা চেষ্টা চলছে, তারা যে শুধুমাত্রই নাফ নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করবে এমনটা কিন্তু নয়। তার কারণ তাদের কাছেও খুব ভালো বার্তা রয়েছে। পশ্চিমবঙ্গেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও তাদের জন্য অনেকটা উদার। তারা যদি আমাদের রাজ্যে চলে আসে, সেক্ষেত্রেও আমাদের এই রাজ্য প্রশাসন খুব একটা বিরক্ত হবে বলে তো মনে হয় না। তাই অনেক পর্যবেক্ষকরা মনে করছেন সেখানেও কিন্তু ভারতের একটা আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগর দিয়ে মায়ানমার থেকে বাংলাদেশের ওই দক্ষিণ দিক থেকে চট্টগ্রামের নিচ দিয়ে অনেকেই আবার ওই পশ্চিমবঙ্গে প্রবেশ করার একটা পরিকল্পনা করার তারা প্ল্যান খুঁজছেন। তাই সেটাও কিন্তু ভারতের জন্য সমানভাবে বিপদ। তার কারণ তারা পশ্চিমবঙ্গে ঢুকে যে পশ্চিমবঙ্গেই থাকবেন এমনটা তো নয়, তারা জম্মু কাশ্মীর থেকে কন্যাকুমারী চারিদিকে ছড়িয়ে পড়েন। সেক্ষেত্রে ভারতের জন্য কিন্তু অত্যন্ত বিপজ্জনক। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যেখানে 72টি চেকপোস্টের জন্য বর্ডার সিকিউরিটি ফোর্সকে জায়গা দেয় না, সেই কারণে এই চিন্তাটা আরো বেশ কয়েক গুণে বেড়ে যায়। তাই আপনাদের এই ঘটনাগুলো জানানোর চেষ্টা করছি, তার কারণ আপনাদের আন্তর্জাতিক বিষয়টাও কিছুটা বোঝা উচিত, যেটা সংবাদ মাধ্যম কিংবা ঘন্টাখানেক সঙ্গে সুমনে আপনারা দেখবেন না। সেই জন্যই আজকে এই তথ্যগুলো আপনাদের সামনে নিয়ে আসছি। তবে হ্যাঁ, এই তথ্যগুলো আপনাদের কি ভালো লাগে, নাকি আমাদের রাজ্যে কোন নেতা কি বলেছে, কার জামিন হয়ে গেছে, এই তথ্যগুলোই বেশি করে আপনারা শুনতে চান, সেটাও আমাদের লিখে জানাবেন। তাহলে আমরা একটা ডাইরেকশন পাবো যে আপনারা কোন ধরনের খবরগুলোতে বেশি পছন্দ করছেন বা স্বচ্ছন্দ হচ্ছেন। সেই কারণেই আপনাদের ফিডব্যাকটা গ্রহণযোগ্য। যদি দেখি বেশি লাইক পড়ছে, তার মানে বুঝতে পারবো। দেখুন, অনেকেই কমেন্ট করেন না, কিন্তু আপনারা যারা কমেন্ট করতে চান না তারা লাইক দিয়ে আপনাদের মত প্রকাশ করতে পারেন। তাহলে বুঝতে পারবো আপনাদের মধ্যে বেশিরভাগ অংশই পছন্দ করছেন। কিংবা সাবস্ক্রাইব করলেও সেই তথ্যটা আমাদের কাছে আসে, আমরা বুঝতে পারি যে প্রত্যেকদিন কতজন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলেন, কোন খবর থেকে কতজনের সাবস্ক্রাইব আমি পেলাম। তাহলে বুঝতে পারবো
যে আপনারা এই ধরনের পর্বগুলো পছন্দ করছেন, নাকি আমাদের ওই রাজ্যের দুর্নীতির খবর, ওই আকচা আকচির খবরই বেশি পছন্দ করেন, সেই আঁচ থেকেই কিন্তু আগামী দিনে পর্বগুলো আপনাদের সামনে নিয়ে আসতে আমাদের সুবিধা হয়। তাই এইটুকু অন্তত আপনাদের সমর্থন প্রার্থনীয়। এখনকার মতো এখানে শেষ করলাম।